ছোটবেলা থেকে আমি হচ্ছে গিয়ে কম্পিউটার গেমিং এর প্রতি খুব অ্যাডিক্টেড ছিলাম। 2008-এ আমি জার্মানিতে চ্যাম্পিয়ন হই আর কি, সেটাতে গোল্ড মেডাল পাই। আমার আব্বুর জবটা চলে যায় তখন, ইয়াং ব্রেকআপও। আমার মানে মাইন্ডটা স্টেবল তখন ছিল না, মানে আমি খুব লস্ট ছিলাম। সো এরপর আমি আর স্টাডিটা কন্টিনিউ করতে পারিনি। আমি ফ্যামিলি থেকেও তো একটু ডাউটস ছিল সবার, তুমি আমার জন্য অ্যাটলিস্ট বিবিএটা করো। দিনে কত ঘন্টা কোড করতেন? যখন করোনা আসলো তখন আমি আরো নিজেকে নিয়ে চিন্তা করতে পারলাম ট্র্যাডিশনাল লাইফটা এটার থেকে বেরিয়ে আমি একটা রিস্ক নিব। তারা তো আলটিমেটলি জানতে পেরেছিল যে আমার জবটা নেই, স্বর্গের জগৎ, প্রোগ্রামিং এ ঢুকবো, টাকা কামাবো। আপনি লম্বা সময় ধরে গেম খেলছেন, গেমিং থেকে আপনি শিখছেন বা গেমিং থেকে আপনার একটা লার্নিং ছিল যেটা গেমিং থেকে চলে আসছিল, যেটা হয়তো এখন কোম্পানিগুলোতে কাজ করার সময় কাজে লাগছে আর কি। অনেকে ধরেন গল্পটা শুনে একটা শরীর গরম হয়েছে, মনে হয়েছে যে আমিও পারবো বা করবো। কোডিং জার্নিটা পজিটিভলি শুরু হয়েছে। অ্যাটলিস্ট আমার এখন বাসায়ও বলতে পারি যে আমি কিছু একটা করছি। আমি যতদূর দেখেছি প্রোগ্রামিং হিরো আপনারা যাদেরকে নিয়ে কাজ করেন, হ্যাটস অফ আপনাদেরকে, কারণ আপনারা আসলে ওই যে বাংলাদেশে যেখানে নেটওয়ার্কও নাই তাদেরকে নিয়ে আপনারা কাজ করেন। রিসেন্ট টাইমে ডেপকাস্টের এপিসোডগুলো আমাদের মেজো ভাই হোস্ট করা স্টার্ট করছে। আর আজকে আমি যে কারণে একটু হোস্টিংয়ে আসছি, এটা একটা ইন্টারেস্টিং কারণটা হচ্ছে কিছুদিন আগে আমাকে ঝঙ্কার ভাই একটা আমাদের ফেসবুকে প্রোগ্রামিং হিরোরই কোনো একটা লাইভ ছিল, সেটা শেষ করার পরে বলে যে একটা স্টোরি আছে, এই স্টোরিটা খুবই ভালো, খুব ইন্সপায়ারিং একটা স্টোরি, তো এইটা কোনোভাবে আমরা কাভার করতে পারি কিনা। তো এরপরে আমি একটু ইন্টারেস্টেড ফিল করলাম যে আসলে গল্পটা কী, কারণ গল্প ইউজুয়ালি আমার খুবই ভালো লাগে। তো সেই জায়গা থেকে আজকে আমরা তুষার ভাইয়ের সাথে বসছি। সো তুষার ভাইয়ের বেসিক্যালি তুষার ভাই সম্পর্কে আমি অল্প কিছু জিনিসপত্র যতটুকু আমি জানতে পারছি যে তুষার ভাইয়ের প্রায় 8 বছরের মতো স্টাডি গ্যাপ ছিল। এছাড়াও সে 7 থেকে 8 বছরের মতো সময় ডিফারেন্ট একটা ইন্ডাস্ট্রিতে কাজ করছে, অ্যান্ড দেন সে প্রোগ্রামিং হিরোতে প্রোগ্রামিংয়ের এই জার্নি তার স্টার্ট হয়েছে এবং সে এখন ডেভেলপার হিসেবে কাজ করা শুরু করছে। সো পুরো জার্নিটা আমরা শোনার চেষ্টা করব। তবে তার আগে তুষার ভাই, আপনি যদি আপনার স্টোরি, মানে আমি আজকে ওই কোশ্চেন টোশ্চেনের ঝামেলার মধ্যে যাইতেছি না, রেদার আপনি আপনার গল্প বলা শুরু করেন, আমরা সবাই মিলে আপনার গল্প শুনতে চাই আর কি, প্লিজ। জি, থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম। আমি হচ্ছে তুষার খান, আমার হচ্ছে নুরুন নবী খান তুষার আর কি আমার ফুল নেম। সো বেসিক্যালি আমার প্রোগ্রামিংয়ের আসার আগে ছোটোবেলা থেকে আমি হচ্ছে গিয়ে কম্পিউটার গেমিংয়ের প্রতি খুব অ্যাডিক্টেড ছিলাম। কম্পিউটার গেমিং প্লাস কম্পিটিশন, মানে দেখা গিয়েছে তখন তো অনলাইন আমাদের শুরু হয়নি, অনলাইন গেমিং এগুলো কিছু ছিল না। সো ল্যান গেমিংই গিয়ে করতে হতো। সো দেখা গিয়েছে যে পড়াশোনার ফাঁকে যেই স্কুল ছুটি হতো আমরা চলে যেতাম হচ্ছে গিয়ে ধানমন্ডি 27 নম্বর, তখন বেস গেমিং ক্যাফে ছিল, সেখানে আমরা স্কুল ফ্রেন্ডসরা চলে যেতাম মাল্টিপ্লেয়ার খেলার জন্য। কজ মাল্টিপ্লেয়ার কনসেপ্টটাই তখন আমাদের নিউ ছিল। দেখা গেছে সিঙ্গেল প্লেয়ার গেম খেলতাম বাসায়, বাট এই যে মাল্টিপ্লেয়ারের যে একটা এনভায়রনমেন্ট, একটা কালচার, বা সবাই যে কানেক্টেড হয়ে খেলতেছি কেমন জানি, মানে ওই যে ছোটবেলায় মোস্তফা খেলতাম না, মোস্তফা ক্যাডিলাক্স বা কিং অফ ফাইটার্স, হ্যাঁ, এরপরে তো আর পিসিতে সুইচ করার পরে এই ফ্লেভারটা কিন্তু পাইনি আমরা। সো মাল্টিপ্লেয়ারে যাওয়ার পর দেন WCG আমাদের বাংলাদেশে আসে আর কি প্ল্যাটফর্মটা। WCG 2005-এ যখন আসে তখন জাস্ট ফিফা ছিল এবং NFS ছিল আমার যতদূর মনে আছে। 2005-এ ফিফাতে আমি পার্টিসিপেট করেছিলাম, বাট রেজাল্টটা ভালো হয়নি, মানে আমি একটু আর্লি আমি নক আউট হয়ে গিয়েছিলাম। সো দেন আস্তে আস্তে আমি কাউন্টার স্ট্রাইক গেমটাতে পরিচিত হই, ওই যে যখন আমার ফ্রেন্ডসদের থ্রুতেই কাউন্টার স্ট্রাইক গেমে পরিচিত হই। দেন আমার দেখা গেছে 5-a-সাইড টিম কাউন্টার স্ট্রাইকে খেলতে হয়, দেন টিম ফর্ম করে আমরা প্র্যাকটিস করা শুরু করলাম। সো দেখা গিয়েছে যে আমি মোটামুটি কাউন্টার স্ট্রাইকের 2008-এ আমি জার্মানিতে গিয়ে রিপ্রেজেন্ট করার চান্স পাই, বিকজ আমাদের যে ন্যাশনাল কোয়ালিফায়ার্সটা বাংলাদেশের, সেটা আমরা চ্যাম্পিয়ন হই আর কি, সেটাতে গোল্ড মেডাল পাই আর কি। 2008-এ আপনি কি জার্মানিতে গেছিলেন? হ্যাঁ, 2008-এ আমি হচ্ছে গিয়ে জার্মানিতে গিয়েছিলাম তো রিপ্রেজেন্ট। তখন আমি ও লেভেলস দিচ্ছি। আচ্ছা, সো তখন আমি জাস্ট ও লেভেলস দিচ্ছি। আর হচ্ছে আমি আমার নেক্সট হচ্ছে আমার টার্গেট ছিল মানে এ লেভেল স্টার্ট করব। বাট যেটা হয়েছে যে আমার আবার 2009-এ চায়নায় আবার নিয়ে গিয়েছিল, WCG নিয়ে গিয়েছিল। সো 2009-এও আবার আমরা ন্যাশনাল চ্যাম্পিয়ন হই। সো এই যে আমরা যে ন্যাশনাল চ্যাম্পিয়ন হওয়া স্টার্ট করেছিলাম কাউন্টার স্ট্রাইকে, আল্লাহর রহমতে আমরা ল্যান মোটামুটি লোকাল সব টুর্নামেন্টই আমরা জিততাম। সো এই একটা জার্নি ছিল। আনফর্চুনেটলি যেটা হয়েছিল যে তখন আমার পড়ালেখার পাশাপাশি আমার আনফর্চুনেটলি হচ্ছে বাসার কন্ডিশনটা একটু খারাপ হয়ে গিয়েছিল ফিনান্সিয়ালি। আমার আব্বুর জবটা চলে যায় তখন ফিউ রিজনসের কারণে। আর আমাদের
তখন ফ্ল্যাটটা লোন নিয়ে কেনা ছিল, যার কারণে আমার লোন কভার করতে গিয়ে একটু ফ্যামিলি স্ট্রেসে পড়তে হয়েছিল। প্লাস আমার এ লেভেলসের সাবজেক্টগুলো সায়েন্সের ছিল, যার কারণে একটু এক্সপেন্সিভ ছিল। আর আমারও একটু দেখা গিয়েছে যে বলতে পারেন ইয়াং ব্রেকআপও ছিল, তো যার কারণে ফ্যামিলির দিক দিয়ে সব কিছুর দিক দিয়ে আসলে আমার মানে মাইন্ডটা স্টেবল তখন ছিল না, মানে আমি খুব লস্ট ছিলাম পরিস্থিতি দেখে, মানে আমি তখন রেডি ছিলাম না রিয়েলিটিগুলো ফেস করার জন্য। তো যার কারণে আবার গেমিংয়ের প্রতি আমি বেশি আরও ঢুকে গিয়েছিলাম, বিকজ দ্যাট ওয়াজ দ্য অনলি থিং আই এসকেপড মাইসেলফ, মানে আমি এসকেপ করছি রিয়েলিটি থেকে এসকেপ। কারণ মানে আমার রিয়েলিটিটা আমার জন্য আমি তখন উইক ছিলাম, লেটস সে আমি উইক ছিলাম, হয়তো বা আমি এখন যতটা মেন্টালি স্ট্রং, তখন আমি আসলে এত স্ট্রং ছিলাম না মেন্টালি, আমি অনেক উইক ছিলাম রিয়েলিটির ফেস করার জন্য। সো যার কারণে আমার তখন স্টাডিটার পার্সু করা হয়নি, আমি জবে ঢুকে গিয়েছিলাম 2012 সাল থেকেই, কারণ ফ্যামিলি রেসপন্সিবিলিটি চলে আসছিল, তখন আমি জবে ঢুকে গিয়েছিলাম, একটা ছোট একটা স্টার্ট আপে ঢুকেছিলাম। এরপরে হচ্ছে গিয়ে আমার 2012 ওই সময় কি আপনার ও লেভেলসটা জাস্ট শেষ করছেন? না, আমার ও লেভেলসটা শেষ হয়েছিল আলটিমেটলি 2008-এর এন্ডে। সো এরপর আমি আর স্টাডিটা কন্টিনিউ করতে পারিনি, আমি মোটামুটি গেমিংয়ে ছিলাম। গেমিংয়ে লোকাল কয়েকটা ন্যাশনাল টুর্নামেন্ট জিততাম, প্লাস ইন্টারন্যাশনাল, এর মাঝে ইন্ডিয়ায় যাওয়া হয়েছিল 2010-এ, 2009-এ চায়না, 2010-এ ইন্ডিয়া। সো এই কম্পিটিটিভ এই ওয়ার্ল্ডেই ছিলাম আর কি, এই গেমিং ওয়ার্ল্ডেই ছিলাম। সো জব লাইফ এখন ঢোকা হয়নি, বাট পরে দেখলাম যে এখন আর রেসপন্সিবিলিটি আর এড়ানোর আর কোনো সুযোগ নেই, যেহেতু এখন আমার নিতেই হবে। সো আই স্টার্টেড ডুইং জব, একটা নাইট জব দিয়ে স্টার্ট করেছিলাম। সো দেন আমি সুইচ করেছিলাম হচ্ছে কিউট কসমেটিক্সের এই একটা সিস্টার কনসার্ন বোলিং ফুটওয়্যার, সেখানে আমি টানা 9 ইয়ার্স আর কি আমি সেখানে ছিলাম আর কি। সো যেটা হয়েছে যে 9 ইয়ার্স সেখানে আমার জব করার সময় আস্তে আস্তে দেখা গিয়েছে যে আমি তো ছোটবেলা থেকে খুব কম্পিটিটিভ মাইন্ডে ছিলাম। জবে যখন ঢুকলেন তখন কি গেম খেলা বন্ধ করে দিচ্ছেন? টুকটাক খেলতাম, বন্ধ করিনি, আমি খেলতাম। কারণ কি একবারে বাদ দেওয়াটা হয়নি আর কি, কারণ আমার দেখা গিয়েছে কি টু বি অনেস্ট টুর্নামেন্ট উইনিংয়ের থেকেও একটা অ্যামাউন্ট আসতো, আর আমার যেহেতু একটা রেডি টিম ছিল, আমরা অলরেডি দেখা গিয়েছে একটা টুর্নামেন্ট পার্টিসিপেট করলে নিশ্চিত ছিলাম যে লিটল বিট অফ প্র্যাকটিস আমরা গোল্ড আনতে পারবো বা ফার্স্ট প্লেস আনতে পারবো। সো যার কারণে আমি গেমিংটাও ছাড়তে পারিনি। সো দেখা গেছে জব করতাম, রাতে হয়তো বা গিয়ে আমরা সবাই যে ডিসকর্ডের চ্যানেলে একসাথে জয়েন করে আমরা দেন গেমিং করতাম আর কি। সো 2017-এ ইন্ডিয়া যাওয়া হয়, 2016-এও আবার ইন্ডিয়া কিন্তু যাওয়া হয়, মানে আমার গেমিংটা জবের পাশাপাশি আমি করতে পেরেছিলাম। সো এভাবে যাচ্ছিল। সো দেন এখন বিয়ে করতে হবে, জিনিসটা হচ্ছে গিয়ে এখন বিয়ে করতে হবে। এখন বিয়ের জন্য তো আসলে ওই গেমিং ক্যারিয়ারটা আসলে তো বাংলাদেশে এতটা তখনই ছিল না যে এটা দেখিয়ে আমি কনভিন্স করতে পারবো যে বিয়ে করার জন্য। সো দেখা গেছে আমার মানে তখন আমার রিলেশনশিপও ছিল, আমার গার্লফ্রেন্ড বললো যে ঠিক আছে তুমি অবশ্যই বিয়ে করবো, কেন না, বাট তুমি আমার জন্য অ্যাটলিস্ট বিবিএটা করো বা একটা ডিগ্রি নাও। সো আই ওয়াজ লাইক আচ্ছা ঠিক আছে, নো বিগ ডিল। সো আমি রাজি হয়ে যাই। সো আই ওয়াজ লাইক আচ্ছা ঠিক আছে আমি বিবিএ করবো। তখন কিন্তু আমার সিএসসি বা এটাই ঢুকবো এত কিছু আমি চিন্তা করিনি। আই ওয়াজ লাইক আচ্ছা ঠিক আছে বিয়ে করার জন্য যেহেতু আমার এটা জাস্ট নিজের ডিগ্রি, আমি ঢুকে যাই বিবিএতে। সো এই কারণে আমি কিন্তু বিবিএতে জয়েন করি। সো বিবিএতে ঢোকার পর দেন হচ্ছে গিয়ে করোনা, মানে ওই টাইমটা হচ্ছে করোনা স্টার্টেড। আচ্ছা, এখন করোনা স্টার্ট হওয়ার পর যেটা হয়েছিল, এই যে একটা র্যাট রেস লাইফে ছিলাম, যে আমার সকালবেলা আমি অফিস করছি, রাতে এসে আবার গেমিং করছি, এই যে একটা 24 আওয়ার ক্লকের মধ্যে আমার নিজেকে নিয়ে আমি ভাবার আসলে কখনো সেই টাইমটা পাই নাই, যেটা আমি করোনাতে পেয়েছিলাম। করোনার টাইমে আমি প্লেন্টি অফ মানে দেখা গিয়েছে সেলফ মোটিভেশন বুকস পড়তাম, সেলফ হিলিং বুকস পড়তাম, এরকম অনেক বুকস পড়ে প্লাস নিজেকেও দেখলাম যে আচ্ছা আমি আসলে আমার যেই ব্যাপারটা যে আমার লাইফের যে আমার ছোটোবেলা থেকে যে উইনিং যে স্পিরিটটা, এটা কেন জানি আস্তে আস্তে এই মোনোটোনাস জবে চলে যাচ্ছিল। কারণ আমি গেমিং ছেড়ে দিয়েছিলাম 2018-তে গেমিং ছেড়ে দিয়েছিলাম, করোনা তো আসলো 20-এর দিকে। সো এই 2 ইয়ার্স নিজেকে আমি রিবিল্ড করা স্টার্ট করেছিলাম, বাট ওইভাবে আমি এখনও রিবিল্ড মানে করতে পারিনি। যখন করোনা আসলো তখন আমি আরও নিজেকে নিয়ে চিন্তা করতে পারলাম, আমি অনেক কিছু ঘাটাঘাটি করে দেন আমি
ওয়েব প্রোগ্রামিং এগুলোর ব্যাপারে জানলাম। আমার ফ্রেন্ডস তারা কিছু দেখলাম যে তারা ফ্রিল্যান্সিং করছে, তারা কিছু মানে বাসায় বসেই আর্ন করছে। সো আই ওয়াজ লাইক ভেরি ইন্টারেস্টেড যে আচ্ছা কীভাবে মানে এই করোনা পিরিয়ডে কীভাবে তুমি এগুলো কী করতেছো। সো সে তখন হচ্ছে গিয়ে দেখালো যে ওয়েব ডেভেলপমেন্টের এরকম একটা সেক্টর আছে, সো তুমি তোমার স্কিল দ্বারা তুমি আর্ন করতে পারবা। সো আই ওয়াজ লাইক ঠিক আছে এক্সপ্লোর করি। সো তখন আমি HTML CSS এগুলো এক্সপ্লোর করতে করতে দেন ওয়ার্ডপ্রেস আমি এক্সপ্লোর করি। বাট আনফর্চুনেটলি আমার ওয়ার্ডপ্রেসটা এত বোরিং লেগে যায় যে আমি আসলে ওয়ার্ডপ্রেসটা আমি ওই লাইনটা কন্টিনিউ করিনি। এটা ডেফিনেটলি একটা ভালো লাইন, এখানে থেকে অনেক ইনকাম জেনারেট করতেছে মানুষ, বাট আমার ওয়ার্ডপ্রেসটা মজা লাগে নাই। আমার দেখা গেছে র কোডিংটা মজা লাগতো, যেমন আমার জাভা মানে লজিক বিল্ডিং, প্রবলেম সলভিং এগুলো আমার খুব টানতো। বাট আমি আসলে ওই জাভা স্ক্রিপ্টে গিয়ে ওই বেসিক পর্যন্ত ইউটিউবে যতটুকু বেসিক শেখাতো ওটুটুকুই ছিলাম, মানে এমন না যে জাভা স্ক্রিপ্ট দিয়ে আমি একটা অ্যাপ্লিকেশন বানিয়ে ফেলবো, সেই আমার ক্ষমতাটা তখন আমার দক্ষতাটা ছিল না। তারপরে আমি দেখতে দেখতে আচ্ছা ঠিক আছে এখন অ্যাট দ্য সেম টাইম মানে এক্সপ্লোর করার পাশাপাশি দেখা গিয়েছে যে আমাদের যে করোনার পরের যেই আমাদের জব কালচার, যেটা আমাদের যে কোম্পানির অবস্থাটা হয়ে গেছিলো সব কিছু রিটেইলের অবস্থা সেই তখন দেখা গিয়েছে যে আসলে আগের মতো সেই স্পিরিটটা পাচ্ছিলাম না। মানে যখন আমি রিয়েলাইজ করলাম যে আসলে প্রত্যেক দিনই সেম রুটিনে যাচ্ছি, প্রত্যেক দিন একটা মনোটোনাস লাইফ যাচ্ছে, মানে চ্যালেঞ্জিং কিছু আসতেছে না। প্লাস আমি তো গেমিং ছেড়ে দিয়েছিলাম 18-তে। সো এমনিও আমি নতুন চ্যালেঞ্জ খুঁজতেছিলাম আমার লাইফের, যেটা আমি পাচ্ছিলাম না। সো এরপরে দেখা গেছে আচ্ছা ঠিক আছে এখন আমার মানে আই নিড টু ডু সামথিং, কী করবো। দেন আই ডিসাইডেড যে আচ্ছা ঠিক আছে আমি আমার যেই লাইফটা ট্র্যাডিশনাল লাইফটা এটার থেকে বেরিয়ে আমি একটা রিস্ক নিব। মানে আই ওয়ান্ট টু বি আ ভেরি গুড প্রোগ্রামার ইন ফিউচার। আমি প্রোগ্রামিং লাইনে আসবো, এখান থেকে হয়তো বা একটা ফিউচারে কোনো একটা এন্টারপ্রেনারশিপ জার্নিতে মেবি বাট আমি নিজে হচ্ছে আগে একটা সাকসেসফুল প্রোগ্রামার হতে চাই। আমার নিজের লাইফটাকে আমি শিফট করতে চাই, বিকজ আমার ইনার কলিং বলতেছিল যে এটাই রাইট। হয়তো আমি একটা সাময়িক আমার একটা স্যাক্রিফাইস করতে হবে, যার কারণে আমি জবটা ছেড়ে দিয়েছিলাম। মানে আই লেফট মাই জব 2023-তে। আপনাদের যে ব্যাচ 9-এর যে এনরোলমেন্টের আগে আমি জবটা ছেড়ে দিয়েছিলাম, যে আচ্ছা ঠিক আছে আমি এখন ফুললি ফোকাস করবো, আমি একটা প্রোগ্রামার হিসেবে। হ্যাঁ, তখন আমি বিবাহিত। তখন আসলে অনেক ডিলেমা ছিল বাসায় আমার ওয়াইফের থেকেও, যে তুমি তো এটা অনেক রিস্ক নিচ্ছ। আমার ফ্রেন্ডসরা বলতেছিল যে আচ্ছা তুমি কোর্স করো প্লাস জব করো, তারপরে যদি কোর্স দ্বারা জব হয় দেন জব চাইরো, অনেক কিছু বলতেছিল। বাট যেহেতু আই নিউ হাউ টু উইন দ্য গেম, মানে আমি যেহেতু ছোটোবেলা থেকে জানতাম যে জিতার জন্য কি করতে হয়, আই নিডেড টু পে দ্য প্রাইস। এটা আমার দিতেই হবে। আমি সেফ যারা খেলে আসলে তারা একটু মিডিয়াকার রেজাল্ট পায়, এটা আমার বিশ্বাস। যে মানে দিস ইজ মাই ফিলসফি, যে আমি যদি সেফ খেলতাম তাদের কথায় মেবি আমি রেজাল্টটা পেতাম। এটা একটু কেমন জানি হয়ে যেত, মানে রেজাল্টটা না এইদিকে না ওই দিকে, একটা মিডিয়াকার রেজাল্ট হতো। সো আই ওয়াজ লাইক না, আমি যেহেতু আমার একটা সেভিং আছে, আমি এখন সবাইকে বলবো না যে জব ছেড়ে দিয়ে। সেভিংস ছিল তখন? জি, আমি সেভিংস ছিল। এদিকে আগে থেকে আপনি প্ল্যান করছিলেন যে কিছু টাকা পয়সা সেভ করে রাখি পরবর্তীতে? হ্যাঁ, মোটামুটি আমি 1 ইয়ারের অ্যাটলিস্ট সেভিং করেছিলাম, যে আমি আমার 1 ইয়ার যদি আমার ইনকাম নাও থাকে, অ্যাটলিস্ট আমি আমার ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারবো, বেসিক নিডসটুকু সাপোর্ট দিতে পারবো। আর এটা আমি মোটামুটি একটা প্ল্যান করেছিলাম যে ঠিক আছে আমি আমার বিফোর দ্য জাম্প আমি একটু ক্যালকুলেট করে নিয়েছিলাম আর কি, যে মানে কি হতে পারে না হতে পারে। এটা আমি জিজ্ঞাসা করার পিছনে একটা কারণ আছে, কারণ অনেকে আপনার কথা শুনে মনে করতে পারে কি আছে জীবনে, চাকরি বাকরি ছেড়ে দিই তখন আর এক বিপদে পড়বে। না, এটা করাটা ঠিক হবে না, বিকজ আসলে চাকরি তো সাথে সাথে পাওয়ার কোনো গ্যারান্টি নাই। সো এটা না করাটাই ভালো। যেমন আমি হচ্ছে 1 বছরের সেভিং করে দেন আমি জবটা ছেড়েছিলাম। আর জবটা ছাড়ার পিছনে আরও কিছু রিজন আছে, আমি যদি শেয়ার করি। যেমন হচ্ছে গিয়ে হয় কি যে আমি ইসলাম বাদ দিলাম, আমি রিলিজিয়াস কোনো টপিকে এখন মানে রিলিজিয়াস কোনো ডিবেটে না, বাট আমার মধ্যে এথিক্স জিনিসটা কি আমার আব্বু আম্মু আমার দাদা দাদি থেকে আমি পেয়েছিলাম আমার এথিক্স জিনিসটা। তাদের কথা হচ্ছে গিয়ে আমি যাই ইনকাম করব সেটা অ্যাটলিস্ট যাতে আমি অনেস্টলি, ওটার মধ্যে কোনো ডিসঅনেস্টি যাতে না থাকে, এটা হচ্ছে হালাল থাকে। এখন হালালের কনসেপ্ট তো আরও অনেক বিশাল, আমি ওইটাতে আর ডিবেটে না গেলাম। বাট দেখা গিয়েছে কি যে বাংলাদেশের জব কনটেক্সটে
মানে জব করতে গিয়েও আসলে কেন জানি মানে ইনকামগুলো হালাল হচ্ছে না, মানে ফিউ রিজনস। এখন আমি কোনো ইন্ডাস্ট্রি পয়েন্ট আউট করতে চাচ্ছি না স্পেসিফিক্যালি। এমন হতে পারে যে দেখা গিয়েছে যে মানুষ মানুষকে ঠকাচ্ছে, লেটসে মানুষ মানুষকে ঠকায় বিজনেস করতেছে, মানুষ মানুষকে ঠকায় বিজনেস করতেছে। এখন ওই বিজনেসের থেকে যেই রুজি রুটিটা হবে, এটা আমার কাছে মনে হচ্ছে না যে এটা হালাল। এটা এতটুক আমি জাস্ট বিলিভ করি। সো যার কারণে দেখলাম যে আমি এখন যেই সেক্টরেই যাই, যেমন আমার বিজনেস সেক্টরে কিন্তু ভালো এক্সপিরিয়েন্স ছিল, সাপ্লাই চেইনে অপারেশনসে ভালো এক্সপিরিয়েন্স ছিল, এবং আমার সিজিপিএ কিন্তু 4 বিজনেসের যে বিবিএর যে সিজিপিএটা এটা 4। সো আমি ইচ্ছা করলে আমি ঠিকই হয়তো বা কোনো একটা এমএনসিতে অ্যাপ্লাই করতে পারতাম, ট্রাই করতে পারতাম অ্যাটলিস্ট, যাচ্ছে ঠিক আছে আমি একটা ভালো স্যালারি, একটা স্টার্টিং তো একটা ভালো স্যালারি দিয়ে কোথাও না কোথাও কোম্পানিতে আমি ঢুকতে পারবো। বাট পরে দেখলাম ঘুরে ফিরে একই অনেক কিছু হবে, অনেক এথিক্যাল ইস্যুস থাকবে। এখন মানে এটা অ্যাভয়েডও করা যাবে না। সো এখন দেখলাম যে এই অ্যাটলিস্ট প্রোগ্রামিং লাইনটা যেটা, এইখানে আমি যদি অনেস্টলি ইনকাম করতে চাই, দিস ইজ ওয়ান অফ দ্য ফিউ মানে ইন্ডাস্ট্রি যেখানে দেখলাম অনেস্ট ইনকামের একটা এখনও স্কোপ রয়ে গেছে। দিস ইজ ওয়ান অফ মানে যার কারণে আমার বললাম না যে ইনার কলিংটা আরও বেশি আসতেছিল, যে এইখানে আমার কেন জানি মনটা টানতেছিল। আমি চোখ বন্ধ করেও যখন চিন্তা করতেছি যে আমি এই লাইনে আমি ইনকাম করব, আমার কখনো ভিতরে অন্য কোনো কিছু খটকা বাড়তেছে কিছু না, আমি জাস্ট ফোকাস করতে পারতেছি। ওকে, আমি এখন আমার স্কিলে ফোকাস দিতে পারতেছি, রেদার দেন ও আচ্ছা এটা কি ভালো না খারাপ, এগুলো আমাকে ডিস্ট্র্যাক্ট করতেছে না, আমার ফুললি ফোকাসড। সো যার কারণে আমি ডিসিশন নিয়েছি যে ওকে আমি এই বিজনেসের আপাতত আমি বিজনেস ব্যাকগ্রাউন্ডটা ছাড়বো। দো আমার বিজনেস ব্যাকগ্রাউন্ডে ভালো এক্সপিরিয়েন্স সিজিপিএ ছিল, বাট আই ওয়াজ লাইক না, আমি এই ব্যাকগ্রাউন্ডটা ছাড়বো ফর মাই ইনার, মানে আমার একটা ইনার পিস দরকার, আর আমার নিজেকেও চ্যালেঞ্জ করা দরকার। যে সো এরপর আমি হচ্ছে গিয়ে জব 1 বছরের সেভিংস করে দেন আমি এনরোল করেছি হচ্ছে আপনাদের ব্যাচ 9-এ। ব্যাচ 9-এ এনরোল করার পর তো দেন ফ্যামিলি থেকেও তো একটু ডাউটস ছিল সবার, যে স্পেশালি শ্বশুরবাড়ির লোকদেরও তো তারা তো আলটিমেটলি জানতে পেরেছিল যে আমার জবটা নেই। সো আমার বউও তাদেরকে আশা দিয়েছিল যে না ও পারবে, ও কিছু করতে পারবে, মানে অ্যাটলিস্ট কনফিডেন্সটা ছিল। তো আমার উপর আবার এটা একটা এক্সট্রা প্রেশার ছিল যে না আমার প্রুফ করতে হবে যে আমি যে ডিসিশনটা নিয়েছি আমার এটা প্রুফ করতে হবে, নিজেকে প্রুফ করতে হবে অ্যাটলিস্ট যে না আই ওয়াজ রাইট। যার কারণে আমার ইচ অ্যান্ড এভরি ডে আমার ডেডিকেশনটা ছিল অন্যরকম। আমার দেখা গিয়েছিল ঝঙ্কার ভাইয়া উনার মডিউল শেষ হলো, আমি আমার নিজের মতো করে নোটস করে লাগলে ওই নোটস আমি আবার ইউটিউবে আরেকটু অন্য কিছু দেখতাম, যে আচ্ছা ঠিক আছে ভাইয়া যেগুলো শিখাইছে এই সেম টপিকে আরেকটু দেখি আরেকজন কি বলতেছে, একটু কিছু বলে, মানে যদিও একটু বেশি এগুলো একটু ঘাটাঘাটি হয়ে যেত, বাট আমি বলছি না আমার কনসেপ্ট ক্লিয়ার হতে হবে ফার্স্টে, আমার হাতে টাইম কম, আমার এনিহাও আমার কম টাইমে আমার ম্যাক্সিমাম রেজাল্ট ইল্ড আনতে হবে। সো যার কারণে আমার এফোর্টটা প্রচুর ছিল। দিনে কত ঘন্টা কোড করতেন? আমার দিনে এভারেজ 10-12 ঘন্টা ছিল। কোড না করলেও আমি শিখতাম, নোট করতাম, মানে কোডই যে আমার বসে করতে হবে নট দ্যাট, আমি শিখতাম। আমি 12 ঘন্টা দেখা যাচ্ছে 8 ঘন্টা ঘুমাইলে 4 ঘন্টা ওই যে গোসল একটু বেবিকে দিতাম। আপনার বাচ্চা ছিল? হ্যাঁ আমার বেবিও ছিল। তার মানে দেখেন আমি কিন্তু রিস্ক কিন্তু আমি নিয়েছি যে আচ্ছা ঠিক আছে এখন ট্র্যাডিশনাল লাইফ বা নেইবারহুড বলবে যে বোকামি করতেছো, বাট আমার ভরসা ছিল আল্লাহর উপর, কারণ আল্লাহ জানে যে আমি ডিসিশনটা কেন নিয়েছি। এক তো এথিক্যাল অনেক রিজনস ছিল, যে আমি চেয়েছি আমি হালাল ইনকাম করব, প্লাস আমার এফোর্টে আমি কোনো ডিসঅনেস্টি রাখিনি আমি নিজের সাথে। সো আমি জানতাম আল্লাহ আমাকে রেজাল্ট এনে দিবে, ইটস জাস্ট এ ম্যাটার অফ টাইম। কজ দেখেন মনে করেন আমি যেটা হয় যে আমরা অনেক তাড়াতাড়ি না ধৈর্য হারিয়ে ফেলি রেজাল্ট না দেখলে। যে একটা পানি মনে করেন আপনি পানি বয়েল করতে দিয়েছেন, এখন আপনি চুলাটা জ্বালানোর পর পানি কিন্তু বয়েল হবে ঠিক 100 ডিগ্রি সেলসিয়াসে, এর আগে হবে না। এখন আপনি আগুনটা দেওয়ার পর আপনি দেখতেছেন যে আচ্ছা বয়েল হচ্ছে না, আচ্ছা আমার দিয়ে মনে হবে না, পানি এখনও বয়েল হচ্ছে না কেন? পানি তো এখন বয়েল হবে না, পানির তো একটা সার্টেন
এনার্জি লাগবে যাতে 100 ডিগ্রি সেলসিয়াস হলে সে তখন বয়েল করবে। এখন আইদার আপনি এনার্জিটা বাড়িয়ে দিতে পারেন যে তাড়াতাড়ি আমি একটু হিটটা বাড়িয়ে দিই যাতে 100 ডিগ্রি সেলসিয়াস তাড়াতাড়ি হয়, আরেকটা হচ্ছে আপনি চুলাটার একটু কমিয়ে রাখলেন, ওই আস্তে 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 গরম হবে, কিন্তু ওই 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কিন্তু যেতে হবে। এখন আমার টার্গেট ছিল যে আমার তো 100 ডিগ্রি সেলসিয়াস রিচ করতে হবে, আমার একটু যত হিটটা আমি বেশি দিতে পারবো তত আমার জন্য তাড়াতাড়ি আমার পানিটা বয়েল মানে বিশেষ আমার কাছে মনে হয় যে আরেকটা জিনিস হয়, যখন আমি পানি গরম করতে বসছি তখন কিন্তু আমার কাছে ওই যে পরিমাপ করার জন্য কোনো টেম্পারেচার মাপার জন্য কোনো যন্ত্র বা ডিভাইস নাই। তো আমি তো আসলে বুঝতেছি না এটা 100 ডিগ্রিতে গেছে কিনা। তো ক্ষেত্র বিশেষে আমাকে কিন্তু, যেহেতু আমার কাছে ডিভাইস নাই, কারণ কালকের দিন কি হবে এটা তো উপরওয়ালা ছাড়া কেউ জানে না, তো তার মানে আমাকে একটু ধৈর্য ধরতে হবে। অধৈর্য হইলে আসলে খুব বিপজ্জনক ব্যাপার। আর এখানে আমি একটু ছোট করে অ্যাড করে রাখি, সেটা হচ্ছে আমাদের তুষার ভাই তার সিজিপিএ তো 4 বলছে, এবং আমি আর একটা জিনিস আমাদের টিমের কাছ থেকে জানতে পারছি যে তুষার ভাইয়ের আমাদের যে 12টা অ্যাসাইনমেন্ট, সেখানে 720 মার্ক সব মিলায়, 12টা অ্যাসাইনমেন্ট মিলে সেখানে তুষার ভাই 718 পাইছে, মানে 2 মার্ক কম। আর 2 মার্কটা আমার ভুলেই ছিল, আমি তখন দেখে আমি আফসোস করলাম যে আরে পারফেক্ট হলো না, যাক লেসন। আচ্ছা, সো আমি জাস্ট, আপনি যেহেতু ধৈর্যের কথা বলতেছেন, আমার কাছে মনে হয় একটা ঘটনা আছে। ঘটনাটা হচ্ছে আপনার তো ওই 8 বছরের স্টাডি গ্যাপ ছিল, এবং বয়সের একটা ব্যাপার আছে। কারণ আমাদের প্রোগ্রামিং হিরো বা এই টাইপের যে কোনো জিনিস যখন শেখার কথা কেউ চিন্তা করে, ওই এজ গ্রুপটা যদি আপনি দেখেন, আইদার এটা 18 থেকে 25-এর মধ্যে, এই সময়ের ভিতরে তো আসলে অস্থিরতাটা তো অনেক বেশি আর কি ন্যাচারালি। বাট 25-এর পর থেকে বা বিয়ে শাদী করলে মানুষজনের কিছুটা ধৈর্য, স্টেবিলিটি বা এই টাইপের একটু ধৈর্য আসে। যেমন আমার বউ আজকে আমি অফিসে আসার পরে বলতেছিল কি যে আমার কিছুটা ধৈর্য বাড়ছে আর কি, আমি আরো কথাবার্তা একটু ঠান্ডাভাবে শুনি। এখন বিয়ের তো 2 বছর হয়েছে, আর এর আগে আমাদের আরো 3 বছর পরিচয় ছিল বা এরকম। সো ফ্যাক্ট হচ্ছে ওভার দ্য টাইম ওই যে বয়সের তো একটা ফ্যাক্ট আছে, কারণ যত বয়স যায় মানুষজন একটু ধৈর্য আসে। এখন আপনার কি মনে হয় যে এটা কি বয়সের কারণে ওই যে আপনার কাইন্ড অফ যে ঠিক আছে এটা শেষ দেখে ছাড়বো বা ওই জিনিসটা আসছে, নাকি অন্য কোনো কিছু ছিল? আচ্ছা, এটা মেবি কিছুটা, আই এম নট শিওর, কারণ আমি ওইদিকে ফোকাস কম দিয়ে, যেমন আমার কিন্তু এখন প্ল্যান এটা শেষ হইলেই যে আমার লাইফের মিশন শেষ, আমার কিন্তু এটা না। যেমন আমার মিশন হচ্ছে আমি লাইফ লং শিখে যাব, আমার নিজেকে আপগ্রেড করব। এখন আপগ্রেডটা কিন্তু সেটা ছোটোবেলা থেকেও হতে পারে, আবার এই বয়সেও এসে হতে পারে। মানে যখন আর যেমন একটা ছেলে ইয়াং, সে যদি চায় যে না আমি নিজেকে ডেভেলপ করব, সেই ডেভেলপমেন্টটা কিন্তু সে ছোটোবেলা থেকেই করতে পারে, ইয়াং এজ থেকে, টিন এজ থেকে। আবার কেউ যদি চায় যে না আমি বৃদ্ধকালেও আমি নিজেকে ডেভেলপ করব, সেটাও কিন্তু পারে। সো আমার কিন্তু টার্গেট আমি নিজেকে ডেভেলপ করব। যেমন আপনাদের এই যে লেভেল 2 কোর্স চলে আসছে, আমি ওটা আমার টার্গেট, আমি লেভেল 2-তে এনরোল করব। এখন লেভেল 2 শেষ হওয়ার পর কি করব, লেটস সে আমি কিন্তু আপনাদের যে ফাইট্রন কোর্সের কারিকুলাম আমার দেখা হয়ে গেছে, যেহেতু আমার সিএসসি ব্যাকগ্রাউন্ডের না আমি, কিন্তু আমার তো ফান্ডামেন্টাল যেমন ডাটা স্ট্রাকচার, অ্যালগোরিদম, এগুলো কিন্তু জানা থাকলে আমার কনফিডেন্সটা অন্যরকম কাজ করবে এই ইন্ডাস্ট্রিতে। সো আমি কিন্তু দেখেছি আচ্ছা ঠিক আছে, আমার নেক্সট প্ল্যান কিন্তু আমার ফাইট্রনে যাব। সো এই যে আমার কামিং ইয়ার্সে আমি নিজেকে কই নিয়ে যেতে চাই, সেগুলো কিন্তু আমি আগের থেকে প্রজেক্ট করে রেখেছি। এখন এটা আমি কি ছোটোবেলায় করিনি? অবশ্যই করেছি। যেমন দেখেন, মনে করেন যখন আমি গেমিংয়ে ছিলাম, আমার কিন্তু চিন্তা করতে হতো যে আমি টুর্নামেন্টগুলোতে কিভাবে একটু ডিফারেন্ট কিছু করব সামনের টুর্নামেন্টগুলোতে। যেমন আমি এই টুর্নামেন্টে একটা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করেছি, সেটা নেক্সট টুর্নামেন্টে আমি কিভাবে চেঞ্জগুলো আনবো। যেমন আমার হচ্ছে কি এটা আমি নিজে, এখন সাপোজ কেউ যদি চায় যে না আমি আমার গতানুগতিক লাইফ যেভাবে চলতেছে আমি সেভাবেই চলবো, ওটাতে যদি সে হ্যাপি থাকে। এখন হ্যাপিনেসটা মানে সে দেখুন, সাপোজ আমি এখন নেটফ্লিক্স দেখতেছি, আমি হ্যাপি, আমার টাকার প্রয়োজন নাই, মানে আমার বাবা মার এনাফ আছে, আমার টাকার প্রয়োজন নাই, তাহলে তো তার মধ্যে যেই হার্ডওয়ার্কিং জিনিসটা আসা উচিত সেটা আমার মনে হয় না আসবে ন্যাচারালি, কারণ সে তার লাইফের নেসেসিটি নাই, সিচুয়েশনটা নাই যে সে স্ট্রাগল করবে, কারণ তার এনাফ আছে, তার দরকার নেই। সে হয়তোবা টুকটাক কিছু বেসিক স্কিলস জেনে হয়তোবা তার বাবার ব্যবসাটাই সে ফিউচারে কন্টিনিউ করতে পারে বা কিছু একটা করবে, যার জন্য এত স্ট্রাগল তার দরকার নেই। বাট সবার লাইফ আমি যতদূর দেখেছি, প্রোগ্রামিং হিরো আপনারা যাদেরকে নিয়ে কাজ করেন, হ্যাটস অফ আপনাদেরকে, কারণ আপনারা আসলে ওই যে বাংলাদেশে যেখানে নেটওয়ার্কও নাই তাদেরকে নিয়ে আপনারা কাজ করেন। সো
এই যে তাদের লাইফটা, তারা তো লাইফটা চেঞ্জ করতে চায়, তাদের হয়তোবা এইজ এখন 16, 17, 18, সো তারা কিন্তু ঠিকই জানে যে তাদের নিডটা কোথায়, তাদের লাইফটা চেঞ্জ করতে হবে। আমি জাস্ট ছোট করে এখানে অ্যাড করি যে নেটওয়ার্কের কথা যখন আসছে, অনেক সময় আমরা আমাদের লাইফে অনেক ধরনের কমপ্লেন এটা সেটা, যে এইটা নাই সেটা নাই, এই কারণে ল্যাপটপে কনফিগারেশন ভালো না, এই কারণে আমি কোড শিখতে পারতেছি। আমাদের ফাইট্রনের চ্যানেলে একটা মজনু ভাই নামে একজন আছে, তো মজনুর একটা পডকাস্টের এপিসোড ফাইট্রনের ফাইকাস্টের ভিতরে আছে। সো মজনুর স্টোরিটা খুবই ইন্টারেস্টিং। মজনু মানে খুবই প্রত্যন্ত একটা গ্রামে থাকে, এবং মজনুর বাসায় মানে ওর ঘরের ভিতরে টিনের ঘরের ভিতরে কিন্তু ইউজুয়ালি নেটওয়ার্ক একটু আনস্টেবল থাকে। ও একটা পকেট রাউটার কিনছে, সেই পকেট রাউটার ও টিনের চালার সাথে বেঁধে রেখে তারপরে ওই নেটওয়ার্ক দিয়ে ও এই পুরো কোর্স কমপ্লিট করছে। ও চাকরি বাকরিতে গেছে, এবং ও কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়া, তাও ইংলিশে পড়া। তো আমার কাছে যেটা মনে হয় যে লাইফে আসলে একটা সিচুয়েশন প্রয়োজন হয়, রাইট? ওই সিচুয়েশনে যতক্ষণ না কেউ পড়ে বা ওই স্ট্রাগলিং মোমেন্টে না পড়ে, কিছু কিছু মানুষ দেখা যায় সিচুয়েশন ছাড়াও সামনের দিকে আগাইতে পারে, বাট মেজরিটির ক্ষেত্রে হয়তো বা সিচুয়েশন একটা খুব বড় ফ্যাক্টর। এবং সিচুয়েশনের কথা যদি, যেমন এই যে লাইফ, যেমন আমি আমার লাইফটা চেঞ্জ করতে চেয়েছি মেইনলি এটা। কেউ যদি চায় যে সে যেখানে আছে সেখানে সে হ্যাপি, সে চেঞ্জ করতে চায় না, সেখানে হয়তো বা এফোর্টটা কম দিচ্ছে। বা কেউ যদি চায় যে না, আমি এখান থেকে আমি একটা বেটার লিভিং স্ট্যান্ডার্ড আমার নিজের জন্য, আমার ফ্যামিলির জন্য আমি দিব, তখন সেটা নিজের ভিতর থেকে আসবে। যেমন আমার আম্মুর যদি আমি স্টোরিটা বলি, আমার আম্মুর হচ্ছে গিয়ে আমরা কিন্তু সে এখনও রিটায়ারমেন্ট করে ফেলবে, ইন্টারকন্টিনেন্টালে আছে আর কি। আগে শেরাটনের চেয়ে এখন ইন্টারকন্টিনেন্টালে আছে। যখন উনি গ্রামে স্কুল পাশ করেছিলেন, তখন মেয়েদের পড়ালেখার কিন্তু ছিল না, ব্যবস্থা ওরকম ছিল না। ম্যাক্সিমাম ছিল যে হাউসওয়াইফ এরকম হবে। আমার আম্মু ছিল সিঙ্গেল ফিমেল যিনি স্কুল পাশ করেছিলেন তখন, অনলি বিকজ শি ওয়ান্টেড টু চেঞ্জ হার লাইফ। সে তার ওই লাইফ থেকে সে ঢাকা সিটিতে এসে একটা বেটার লাইফ দিতে চেয়েছিল। তিনি কলমও বিক্রি করেছেন, আমাকে বলেছেন স্টোরি। তিনি কলম বিক্রি করেছেন, ওই টাকা দিয়ে সে তার তখন ভাই বোনকে দিয়ে ফ্যামিলিকে যতটুকু দাওয়ার দিয়েছে, তার নিজের স্টাডি কভার করেছে। এই যে যখন আমি আমার আম্মুর থেকে এগুলো শুনে বড় হয়েছি, তখন দেখা গিয়েছে যে আমি আমার লাইফটা কম্পেয়ার টু হার, আমি তো কিছুই করিনি এখনও, আই হ্যাভ ডান নাথিং, সো আই হ্যাভ লট মোর টু ডু। এখন এটাই যে আপনি ভাইয়া যখন বললেন যে এটা কি আমার এই লাইফে এসে ঠেকে গিয়েছি দেখে এটাই কি লাস্ট, এর জন্যই কি আমি এফোর্টটা বেশি দিচ্ছি? ভাইয়া আমার কিন্তু অপশন আছে এখনও। যেমন আমার এখনও বিজনেসের কিছু কোম্পানি আমাকে বলতেছে তুমি আমাদের সাথে জয়েন করো, ইউ উইল গেট এ গুড অ্যামাউন্ট অফ স্যালারি। আমি যেখানে আছি সেখানে যেহেতু আমার ডেভেলপারের স্টার্টিং, ওখানে কম্পারেটিভলি আমি স্যালারিটা কম পাচ্ছি। স্যালারিটাও কিন্তু আমার এখন ইস্যু না, আমার এখন কাজ জানতে হবে, শিখতে হবে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স গেইন করতে হবে। সো আমি কিন্তু আমার অপশন থাকার পরেও আই চোজ দিস লাইফ বিকজ আমি লং টার্মে আমি এটাতে হ্যাপি হব, এই কারণে আমি এটাতেই লেগে আছি। সো এটাই ভাইয়া যে আমার এইখানে লেগে থাকার, বিকজ দিস ইজ হোয়াট আই ওয়ান্ট। আমার ফাইনালি আমি বুঝতে পেরেছি যে আমার লাইফে আই ওয়ান্ট দিস, এই সেক্টরে আমি শাইন করবো ইনশাল্লাহ। আচ্ছা, এই যে আপনি ইউজুয়ালি যেটা হয় যখন ফ্যামিলি ম্যানেজ করতে হয়, বাচ্চা কাচ্চা বউ সব মিলে সব কিছু তো রেসপন্সিবিলিটি থাকে, এবং বাসায় বসে যেহেতু আপনি এই পুরো অ্যাক্টিভিটিটা করতে হয়েছে, যে প্রোগ্রামিং হিরো ডেভেলপমেন্ট প্রোগ্রামটা যখন চলছে, সো প্র্যাকটিস থেকে শুরু করে আপনি ডেইলি 10 ঘন্টার মতো টাইম ম্যানেজ, টাইম ম্যানেজমেন্ট বা ওভারঅল সিচুয়েশনটা কিভাবে ম্যানেজ করছেন সেটা? আচ্ছা, এখানে একটা দেখা গিয়েছে গিয়ে খুব চালাকি করতে হয়েছে কি, যে মানুষ যখন ঘুমায় তখন আমি ঘুম থেকে উঠছি। আচ্ছা, যেমন হচ্ছে ফজরের টাইমে সবাই ঘুমায়, আর আমি হচ্ছে গিয়ে ফজরের টাইমে উঠে ম্যাক্সিমাম আউটপুট দেওয়ার ট্রাই করেছি। আর এটা সায়েন্টিফিক্যালিও দেখা গিয়েছে যে ফজরের টাইমে যে পড়ালেখাগুলো হয় সেটা হচ্ছে গিয়ে আমাদের ব্রেইন ফ্রিকোয়েন্সি বা সব কিছু মিলে পড়াটা গ্র্যাব হয় খুবই কুইকার। এটা যদি একটা হ্যাবিটে চলে আসে, এটা একদিন দুই দিনে হয় না, যদি এটা একটা হ্যাবিটে চলে আসে তখনের পড়ালেখাগুলো দেখা গেছে কম এফোর্টে বেশি গ্রাস্প করা যায় নলেজ, মেটেরিয়ালগুলো। তো দেখা গিয়েছে যে আমি ফজরে উঠে যেতাম, প্লাস আমার যখন ক্লাস থাকতো, আমি ইউনিভার্সিটিতে তখনও তো ক্লাস চলছিল, লাস্টের সেমিস্টারগুলো চলছিল, যেহেতু ডাবল মেজর করেছিলাম একটু সেমিস্টার বাড়তি ছিল। এখন ইউনিভার্সিটিতে আমি ল্যাপটপ নিয়ে যেতাম, ওখানে আমি দেখা গিয়েছে যে ব্রেক টাইম আমি লাইব্রেরিতে বসে কোডিং করতেছি, বা আমি ঝঙ্কার ভাইয়ার
লেকচার দেখতেছি, মডিউলগুলো শেষ করতেছি, কোনো একটা অ্যাসাইনমেন্টের কোনো একটা পেন্ডিং কিছু সেটা শেষ করতেছি। সো আমি কিন্তু ইউনিভার্সিটিতেও আমি কোডিং করতেছি সকালবেলা ফজর থেকে। বেবি তখন হচ্ছে গিয়ে ঘুমায়, মা ঘুমায়, বেবি ঘুমায়, সবাই ঘুমায়। বেবি উঠে হচ্ছে গিয়ে সকাল 10টায়, ততক্ষণে আমি অলরেডি বাসার থেকে চলে যাই আর কি, যে ভার্সিটির দিকে চলে যাই। আর ততক্ষণে আমার অনেকটুকু আমি টাইম পেয়ে যাই আমার নিজের জন্য। এরপরে দেখা গিয়েছে যে হ্যাঁ, বাসায় একটু টাইম দেওয়ার পর যখন আমি ভার্সিটি থেকে আসি, এরপরে আবার হচ্ছে গিয়ে আমার সন্ধ্যায় জাস্ট একটু ডিনারের জন্য আমি সবার সাথে একসাথে হই। ডিনারের সময় একটু বাচ্চাকে টাইম দিচ্ছি, ওয়াইফকে টাইম দিচ্ছি। এছাড়া আমি আসলে টু বি অনেস্ট আমি নিজেকেই ওয়াইফকে বলতাম তোমরা একটু লাগলে ড্রয়িং রুমে যাও, আমি দেখা গিয়েছে আমার বেডরুমেই আমার হচ্ছে গিয়ে কম্পিউটার টেবিল সেট আপটা, সেখানে আমি নিজেকে আমি লকড আপ করে আমি দেখা গিয়েছে যে সেলফিশলি আমি নিজেকে প্রচুর সময় দিয়েছি এই টাইমে। আমি ফ্যামিলিকে টাইম দিয়েছি বাট খুবই কম। আমার ওয়াইফও দেখা গিয়েছে যে একটু মন খারাপ করতো বা একটু ফ্রাস্ট্রেটেড থাকতো যে কথা বলার তো টাইম নাই। তখন আমি বলছি যে হবে হবে, মানে অনেক কথা বলার টাইম হবে, কিন্তু আসলে এখন তোমার সাথে কথা বললে পরে আর কথা বলার টাইম হবে না। তুষার ভাই, আপনি তো 6 মাসের জার্নি মোটামুটি শেষ করলেন, এবং শেষ আলহামদুলিল্লাহ করার পরে এই যে জব পাওয়া বা জবের ভিতরে ঢুকলেন, ওই এক্সপিরিয়েন্স নিয়ে বা ওই স্টোরি যদি একটু শেয়ার করেন। আচ্ছা, যেমন হচ্ছে গিয়ে আমি আর্লি জব প্লেসমেন্টে আমার সুযোগ হয়। সো আমি জুন মাস থেকেই আর্লি জব প্লেসমেন্ট তন্দ্রা আপুর আন্ডারে ছিলাম। সো তন্দ্রা আপু দেখা গিয়েছে যে যেভাবে বলতেন উনি, সিভি যখন বানাতে হবে, জিনিসটা হয় কি যে তখন মানে মানুষজন হয়তো বা এটা এক্সপেক্ট করে যে আমার কোর্স শেষ, আমি এখন জব পেয়ে যাব, বা প্রোগ্রামিং হিরো আমাকে একটা জব দিয়ে দিবে এখনই। মানে এটা অনেকেই হয়তো বা এক্সপেকটেশন, আরে আমার তো কোর্স শেষ, আমি ভালো মার্কস পাইছি, আমি তো অনেক কেপেবল একজন ডেভেলপার, সো আমার তো এখনই জব হয়ে যাবে বা কিছু একটা হয়ে যাবে। জিনিসটা কি, তখন আমি যেটা দেখলাম যে ঝঙ্কার ভাইয়ারও লাইভে আসে অনেক গাইডলাইন, তন্দ্রাপুও বলতো যে এটাও যেমন জার্নি ছিল আমার কোডিংয়ের একটা জার্নি, যে আমার এখন HTML শিখতে হবে, CSS শিখতে হবে, দেন আমার আস্তে আস্তে জাভাস্ক্রিপ্ট, রিঅ্যাক্টে যেতে হবে। এটা কিন্তু যেমন যে বললাম 100 ডিগ্রি সেলসিয়াস না হলে কিন্তু পানিটা বয়েল হবে না। জবের সেটা হচ্ছে ফার্স্টে তো আমার একটা ভালো সিভি বানাতে হবে। সো আমি ফার্স্টে আমার একটা মনোযোগ দিয়েছি, আচ্ছা ঠিক আছে জব হবে কি হবে না সেটা পরে, জব হওয়ার জন্য আমার কি লাগবে, একটা ভালো সিভি লাগবে। আমি আমার মানে মনোযোগ দিয়েছি, আচ্ছা সিভিটা ভালো করি। তন্দ্রা আপু অনেক গাইড করেছেন, এভাবে এভাবে সিভি বানালে একটা স্ট্যান্ডার্ড সিভি হবে। প্লাস আমি গুগলে মানে একটু দেখলাম যে ঠিক আছে সুন্দর লুক্রেটিভ সিভি কীভাবে বানানো যায়। প্লাস কিছু ইউটিউবে দেখলাম যে যারা হচ্ছে যে সাকসেসফুলি হয়তো বা গুগল, ওদের অ্যামাজন হায়ার্ড, তাদের সিভি কীরকম কোন ফরম্যাটে দেয়। এই যে যেমন প্রত্যেকটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারকে আমি সিরিয়াসলি নিয়েছি যে আচ্ছা ঠিক আছে এই সিভির পর তারপরে আমি যাব হচ্ছে গিয়ে হয়তো বা আমার লিঙ্কডইন প্রোফাইলে, আচ্ছা আমি প্রোফাইলটা একটু ভালো মতো সাজানোর দিকে মনোযোগ দিই, তারপর আমার গিটহাব প্রোফাইলটা আমি একটু ভালো মতো সাজাই। এই যে প্রত্যেকটা যে স্টেজ, সেগুলোকে আমি খুবই সিরিয়াসলি নিয়েছি যে না আমার এইগুলোতে মানে এখন আচ্ছা জব হচ্ছে না কেন এটাতে রেদার টাইম না ওয়েস্ট করে আচ্ছা আমার আগে গিটহাব প্রোফাইলটা আমি সুন্দর করে বানাই। এই যে প্রত্যেকটা স্টেপ যখন পার করি, দেন আস্তে আস্তে আপু বললো যে ঠিক আছে এখন জব অ্যাপ্লাই করা স্টার্ট হতে পারে, যেহেতু পোর্টফোলিও সব কিছু মোটামুটি রেডি হয়ে গেছে, এখন আমরা জব অ্যাপ্লাই করা স্টার্ট করি। সো দেখা গিয়েছে যে ইন্ডিয়ায় অনেকগুলো জব অ্যাপ্লাই করার উইদিন মানে অনেক আমার জব টাস্ক আসতো, জব অ্যাপ্লাই করার সাথে সাথে অনেক জব টাস্ক আসতো। অনেকে যেটা করে যে জব টাস্কগুলো কমপ্লিট করে না, ভাবে যে আচ্ছা হয়তো বা এমনি খাটাচ্ছে বা থাক দরকার নেই, মানে ইজি ওয়েছে তো। বাট জব টাস্ক করলে যেটা হয় যে অ্যাটলিস্ট শর্ট লিস্টেড হওয়ার চান্সেসটা বেড়ে যায় আর কি। তো আমি জব টাস্কগুলো করতাম, যেগুলো দেখতাম যে আমার স্কিলসের সাথে ম্যাচ করছে, সেগুলো আমি জব টাস্কগুলো করতাম। জব টাস্ক করার পর আমার বানাও টেকনোলজিস, ওখানে একটা আমার অলরেডি মানে মোটামুটি মানে 3টা জব টাস্ক সাবমিট করার পর আমি একটু ছোট করে ইন্টারাপ্ট করি। সেটা হচ্ছে জব টাস্ক নিয়ে অনেকের ভিতরে আপনি যেটা বললেন যে চিন্তা করে কি এটা করে কি লাভ, এই তো আমার মনে খাটাই দেয় সেটা। তো আমি যে জিনিসটাকে যেভাবে দেখি, জব টাস্ক দেওয়ার পরে হয়তো আমার চাকরি হইলো না, ও আমার দিয়ে খাটাইলো, তো এই প্রজেক্টটা তো আমি গিটহাবে রাখতে পারি, এটা তো কিন্তু আমার প্রোফাইলটা ভারী হবে। কারণ আমি যখন এই পুরা একটা 6 মাসের জার্নি শেষ করছি, সেখানে আমি যে প্রজেক্টগুলো করছি সেগুলো তো আসলে ওই প্রোগ্রাম অনুযায়ী ডিজাইন করা ছিল এবং সবাই কম বেশি ওইটা করছে। আমার কাছে কিন্তু ইউনিক কোনো কিছু নাই, কিন্তু আমি যখন একটা জব টাস্ক করলাম সেটা কিন্তু একটা ইউনিক জিনিস, সেইটা যখন আমার রেজিউমের ভিতরে থাকবে তখন কিন্তু আমি
আমি অন্যদের থেকে অলরেডি আলাদা হয়ে গেলাম। এটা কিন্তু একটা খুব ভালো হ্যাকস হইতে পারে। প্লাস আপনি যা শিখবেন ওগুলো কিন্তু দেখা গেছে অনেক কিছু কোর্সে বাইরের অনেক কিছু শিখতে হতো, যদিও জব টাস্কগুলো আপনার করতে হতো। সো ইনডিরেক্টলি কিন্তু আপনি নিউ স্কিলস নিউ টেকনোলজির সাথে আপনি অ্যাডাপ্ট মানে ইউজ টু হচ্ছেন আর কি। সো এগুলো না করলে আসলে প্র্যাকটিক্যাল ফ্লেভারটা পাওয়া যায় না যে আসলে জব ফিল্ডে কীরকম কাজ আসে। সো দেখা গিয়েছে যে আমি জব টাস্ক দেওয়ার পর আমার ফার্স্ট ইন্টারভিউ হয় হচ্ছে গিয়ে বানাও টেকনোলজিসের সাথে। ওখানে আমি সিলেক্টেড হয়ে যাই এই আমাদের যেই জুলাই মাসেই, জুন মাসে তো আর্লি জব প্লেসমেন্টের ক্যাম্পেইন শুরু হয়, আমি জুলাই মাসেই আমার ফার্স্ট আমি জব ল্যান্ড করি। ইন্টার্নশিপ ছিল ওটা ইন্ডিয়াতে না ইন্ডিয়াতে, ওটা ইন্ডিয়াতেই রিমোট জব আমি হিসাবেই করি। প্লাস আরও অনেক জায়গায় আমি অ্যাপ্লাই করে রেখেছিলাম, যেখান থেকে আমার নিকুঞ্জ 2-এ হচ্ছে গিয়ে একটা কোম্পানি থেকে আমার কল আসছিল যে সেখানেও আমি ইন্টারভিউ দেই, সেখানেও আমি সিলেক্টেড হয়ে যাই। সেটা আবার আমাকে ফুল স্ট্যাক ডেভেলপার হিসাবে তারা আমাকে অ্যাপয়েন্ট করেছে। সো ইন্ডিয়াটা যেহেতু ছিল ইন্টার্নশিপ, সো আমি আর ইন্ডিয়াটা পরবর্তীতে তাদেরকে না করে দিয়েছিলাম। আর যেটা আমার যে নিকুঞ্জ 2-এর যেটা সেটাতে আমি অ্যাকসেপ্ট করেছিলাম তাদের জব অফারটা। তো আমি দেখা গিয়েছে যে এই যে জব প্লেসমেন্টের যে জার্নিটা, এখানে আমি প্রচুর এক তো স্কিলস নতুন নতুন আমি শিখেছি, প্লাস হচ্ছে কি আমার ইন্টারভিউ দেওয়ার এক্সপিরিয়েন্সও হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে। কয়েকটা মানে দেখা গেছে যে ইন্টারভিউ সিলেক্ট হই নাই বা অনেকগুলো আমার রিজেকশন আসছে। তো রিজেকশন কেন আসলো আমি একটু ফিগার আউট করে দেখলাম যে সিভিটা এইভাবে না নিয়ে এভাবে দেই। তারা জব রেসপন্সিবিলিটি এভাবে চাইছে, তাদের জব রেসপন্সিবিলিটি ওয়াইজ আমি একটা সিভি একটু কাস্টমাইজ করে দেই, একটু এফোর্ট দিই, যেমন জেনেরিক না দিয়ে। যখন আমি আমার আর্লিয়ার মিস্টেক্সগুলো আস্তে আস্তে কভার করলাম, তখন দেখলাম আমি রেসপন্স বেটার আসতেছে। ইভেন আমার জব যখন হয়ে যায়, অনেকগুলো কোম্পানি থেকে কল আসছে যে আমাদের তো ইন্টারভিউ আছে, আপনি কি আসবেন নাকি? তখন আমি আনফর্চুনেটলি তাদেরকে না করে দিয়েছি। বাট আমি কিন্তু পজিটিভ কিন্তু পাচ্ছিলাম, কল পাচ্ছিলাম এমপ্লয়ারদের থেকে, আমি কল পাচ্ছিলাম যে সে ইন্টারভিউ দাও। তার মানে কি আমার যেহেতু আমার এক্সপিরিয়েন্স 0, স্টিল আমি কল পাচ্ছিলাম। নিশ্চয়ই আমার সিভিটা ভালো ছিল, নিশ্চয়ই আমার গুছানো সিভি ছিল, বা আমার প্রজেক্ট যেগুলো আমি করেছিলাম, যেগুলো আমি শোকেস করেছিলাম, যেগুলো প্রোগ্রামিং হিরো থেকে দিয়েছিল লাস্টের যে অ্যাসাইনমেন্ট 10, 11 এবং 12, সেগুলোকে এত সুন্দর অ্যানিমেশন দিয়ে সুন্দর করে এত প্রেজেন্টেবল রেখেছিলাম যে সেগুলো দেখেই নিশ্চয়ই আমাকে কলগুলো দিয়েছিল। এবং আনফর্চুনেটলি আমার কিছু স্কিলস না থাকায়, যেমন আস্থা আইটির থেকেও আমি কিন্তু ইন্টারভিউ মানে জব টাস্ক পেয়েছিলাম আস্থা আইটির থেকে, যেটা আমার ওয়ান অফ দ্য ড্রিম কোম্পানিজ বলবো, আমার বাসার পাশে। প্লাস রিজভি ভাইয়াকেও আমি যখন ক্লাব প্রেসিডেন্ট ছিলাম, মানে বিজনেস ক্লাবের প্রেসিডেন্ট ছিলাম, রিজভি ভাইয়ার সাথেও আমার যে ইউনিভার্সিটিতে সেমিনার করা হয়েছিল, ওখান থেকেই ভাইয়ার সাথে পরিচয়। তো তার ওয়ার্ক এথিক্স বা তার পার্সোনালিটি আমার খুবই ভালো লেগেছিল। তখন দেখলাম যে আস্থা আইটি জব টাস্কে যেটা ছিল যে নেক্সট জেএস এবং হচ্ছে গিয়ে টাইপ স্ক্রিপ্টটা চেয়েছিল। সো যেটা দেখলাম যে না, আসলে আমি তো এখন রেডি না। সো যার কারণে ছিলাম যে ঠিক আছে, ইনশাল্লাহ লেভেল 2-র পর আমি হয়তো বা আরেকটু বেটার কোম্পানিগুলোতে আমার নিজেকে প্রেজেন্ট করতে পারবো, যেটা আমি হয়তো এখন না। আমি একটা জিনিস আমার জানার খুবই কিউরিওসিটি, অনেক সময় যেটা হয় কি যে আপনি তো এখন যে জবগুলোতে অ্যাপ্লাই করতেছেন মোস্টলি জুনিয়র পজিশন বা ইন্টার্নশিপ, মানে ওগুলোতে আপনি অ্যাপ্লাই করছেন, তো সেখানে কি যে আপনার বয়সের একটা ডিফারেন্স বা এই টাইপের একটা ব্যাপার আছে? কারণ ওই পজিশনগুলোতে ইউজুয়ালি যারা অ্যাপ্লাই করে তাহলে তো ইউনিভার্সিটি অনেক ইয়াং, তো ওইটা নিয়ে কোনো ধরনের চ্যালেঞ্জ? এগুলো দিয়ে কোনো আমাকে এইজ নিয়ে কেউ জিজ্ঞেসই করে নাই। বা ইনফ্যাক্ট আমার মনে হয় যে আমার সাথে কথা বলার পর বা আমার এনার্জি লেভেল দেখার পর তারা হয়তো বা ফিল করে নাই যে জিজ্ঞেস করবে এটা, মেবি। কজ আমি আমার নিজেকে আমি এখনো নিজে কিন্তু টিনেজার মনে করি। মানে এটা মজার ছলে বসে যে আচ্ছা আমি কিন্তু ফরএভার 18। আমি যদি বুড়া হয়ে যায়, আল্লাহ যদি হায়াত দেয় অনেক, তাও কিন্তু আমি ফরএভার 18 থাকবো। কজ এই যে শিখার যেই প্যাশনটা, প্লাস হচ্ছে গিয়ে নিজেকে নতুন যেমন আমার বেবিকে দেখে আমি শিখি, ও একটা স্টেপ দিয়েও হাসে, কারণ কি এটাকে ওর কাছে একটা অ্যাচিভমেন্ট মনে হয়। সো আমরা না শিখাটা যখন স্টপ করে দিই, তখন আমরা নিজেকে বুড়ো ফিল করি যে আমাদের মনে বয়স হয়ে গেছে। কিন্তু আমরা যখন দেখি আরে আমি ডেইলি নতুন একটা জিনিস শিখতেছি, তখন কিন্তু আমি এখন অ্যাজ এ লার্নার, আমি কিন্তু এখনো ইয়াং, আমার কিন্তু এখন অনেক কিছু মানে এই যে মেন্টালিটিটা, আমার মনে হয় এর জন্য আমি নিজেকে কখনো আমার যে বয়স বেশি আমার ফিল হয় না। প্লাস আমি যাদের সাথে কাজ করি তারাও মনে হয় ওই ফিলটা পায় না আর কি, যে আচ্ছা ও তো মেবি এইজ গ্যাপ অনেক, এরকম আর কি।
টিমের সাথে কাজ করতে যেও তো খুব বেশি চ্যালেঞ্জ কি হয়? না, আমার কোনো হয়নি, উল্টা আরো মানে ফান। মানে আমার যে ওই যে এই তুমি কিন্তু অনেক ছোট আমার থেকে, বা আমাকে বলছে ভাইয়া আপনি তো অনেক, এরকম কিছু না। আমার খুব সুন্দর কোলাবোরেশন হচ্ছে, মানে খুব সুন্দর সিঙ্ক্রোনাইজেশন হচ্ছে। জিনিসটা কি ভাইয়া, যে দিন শেষে আমি কি, আমার কি স্কিলটা আছে নাকি, আমি যেই জবের জন্য আই এম গেটিং পেইড, আমি কি ওই জবটা ভালো মতো পারি নাকি, ওইটা যদি অল ওকে থাকে, রেস্ট কালচারটা আসলে এটা হয়ে যায় কেমন জানি। আর যদি ফার্স্টেই ঘাটতি থাকে যাচ্ছে আমার স্কিলসই নাই, দেন দেখবেন যে এই সমস্যা ওই সমস্যা, এটা নানা এক্সকিউজ অজুহাত। বাট ইনশাল্লাহ আমি যে জবটা করি, মানে আমার যেই স্কিলস নিয়ে আমার কনফিডেন্স, সো এই কারণে আসলে আমার কাজ করতেও ভালো লাগে। আর আমাকে দেখে আমার টিমমেটরাও অনেক মানে হ্যাপি যে আচ্ছা ঠিক আছে আমরা একসাথে কোলাবোরেটিভ কাজ করে, ইটস এ ভেরি গুড টিম ওয়ার্ক আর কি সবাই। আচ্ছা তুষার ভাই, আমরা আপনার পুরো স্টোরিটা শুনলাম, খুবই ইন্টারেস্টিং ব্যাপার। আমি শেষে 2টা কোশ্চেন করবো। একটা হচ্ছে আপনি লম্বা সময় ধরে গেম খেলছেন, তো এই গেম খেলার কারণে আপনার চিন্তা ভাবনা বা এই যে পরবর্তীতে ক্যারিয়ারে বা লাইফের কোনো জায়গাতে গেমিং থেকে আপনি শিখছেন বা গেমিং থেকে আপনার একটা লার্নিং ছিল যেটা কাজে লাগছে কিনা। আর সব শেষে আসলে অনেকেই ধরেন মানে গেম খেলাটাকে আমি খারাপ হিসেবে দেখাইতে চাই না, কিন্তু গেম তো এটা তো এন্টারটেইনমেন্টের একটা পার্ট হিসেবে কাজ করে এবং মানুষজন অবশ্যই মানুষের জীবনে কিছু না কিছু একটা এন্টারটেইনমেন্ট অবশ্যই থাকা দরকার, সেটা নিয়ে কোনো প্রকার ডাউট নেই। সো রাইট অ্যাট দিস মোমেন্ট যারা এই পুরো স্টোরিটা শুনছে, গল্পটা শুনছে, অনেকে ধরেন গল্পটা শুনে একটা শরীর গরম হয়েছে, মনে হয়েছে যে আমিও পারবো বা এই করবো। এখন এই যে আমিও পারবো, এটা আলটিমেটলি সাকসেসে কনভার্ট করতে হইলে তারা কীভাবে চিন্তা ভাবনা করে যদি মাঠে নামে, তাহলে আলটিমেটলি এইবারে ট্রাই দিয়ে তারা এটাকে একটা সাকসেসে কনভার্ট করতে পারবে বলে মনে হয়। সো ফার্স্ট অফ অল হচ্ছে কি, গেমিংয়ের থ্রুতে আমার যেই জিনিসগুলো পজিটিভ আসছে সেটা হচ্ছে গিয়ে ডিসিপ্লিন আসছে। কজ উইদাউট প্র্যাকটিস, আর আমার কিন্তু একটা ডেডিকেটেড টাইম ছিল যে এই টাইমে আমরা প্র্যাকটিস করব, যেহেতু সব টিমের ব্যাপার ছিল, টিমের এক একজন এক এক টাইম কিন্তু হলে হতো না, সবার একটা টাইমে এসে আমাদের কিন্তু বসতে হতো। তার মানে কি আমাদের হচ্ছে গিয়ে টাইম, যেটা আমাদের টাইম ফিক্স ছিল যে আমরা এই টাইমে প্র্যাকটিস করব। তার মানে গেমিং থেকে আমার যে টাইম ম্যানেজমেন্টের যে বিষয়টা, যে আমার এই এতটুকু প্র্যাকটিসে আমার দিতেই হবে, সেটা কিন্তু আমি আমার কাজে লাগিয়েছি হচ্ছে গিয়ে কোর্সে। যে আমার কোর্সের সেই যে টাইম ম্যানেজমেন্ট বা এতটুকু ডেডিকেটেড টাইম আমার জন্য গেমিংয়ে ছিল, এতটুকু ডেডিকেটেড টাইম তার মানে আমি এখন আমার কোর্সে আমি দিব। সো যারা কোর্সটা করবে বা যারা এই জার্নিটা সাকসেসে কনভার্ট করতে চায়, তাদের কিন্তু একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম সেটা দিতেই হবে। নিজের সাথে আসলে নিজেকে ঠকানো যাবে না। এখন হয়তোবা সে বলতেছে, আপনারা হয়তোবা ফোন দিলেন হ্যাঁ সব কিছু ঠিক আছে নাকি, তারা হয়তো বলছে হ্যাঁ হ্যাঁ কোর্স সব কিছু যাচ্ছে, সে হয়তোবা কোনো জায়গা থেকে কপি পেস্ট করে অ্যাসাইনমেন্ট করে দিচ্ছে বা কিছু একটা করতেছে, নিজের সাথে অনেস্ট না, তাহলে কিন্তু জিনিসটা সাকসেসে মানে এটা হবে না, সাকসেসে রূপান্তর হবে না। তো এক হচ্ছে ডেডিকেটেড টাইম দিব, আমি কি আসলেও দিচ্ছি নাকি টাইম দেওয়ার নামে আমি বন্ধুদের সাথে একটু বেশি দিয়ে দিচ্ছি, বা নেটফ্লিক্স একটু বেশি দেখছি, বা ঘুরতে যাচ্ছি, একটু বিয়ে শাদির প্রোগ্রাম অ্যাটেন্ড করতেছি, যেটা আসলে আমি করিনি। আমি হ্যাঁ হয়তো আমার ওয়াইফ চলে গেছে বাচ্চাকে নিয়ে বিয়ের প্রোগ্রামে, আমি বলছি না আমি যেতে পারবো না, আমার এটা করতেই হবে, আমার শেষ করতে হবে। আজকের যেটা আমি ডিসিশন নিয়েছি এটা আমার শেষ করতে হবে, যেটা মডিউল প্লাস হচ্ছে গিয়ে অ্যাসাইনমেন্টের কিছু কাজ, এটা আমার আজকে শেষ করতে হবে। যার কারণে কিন্তু আমি প্রাইসটা পে করেছি। এখন সবাই কি রেডি এই প্রাইসটা পে করার জন্য? তারা যদি চিন্তা করে ওয়াও এটা একটা মানে স্বর্গের জগৎ, প্রোগ্রামিংয়ে ঢুকবো টাকা কামাবো, কিন্তু এটার তো একটা হেভি প্রাইস আছে। তারা কি আসলে রেডি যে বন্ধুদের সাথে কম টাইম দিবে? তারা কি আসলে রেডি যে একটা সুন্দর ডিসিপ্লিন লাইফ সে লিড করবে? হয়তোবা আজকে মুভি কম দেখলো, আজকে হয়তোবা খেলতে গেল একটু কম, এটা কি পারবে? হয়তোবা গার্লফ্রেন্ডের সাথে একটু কম মেসেজিং করলো একটু ফোনে, এটা কি তারা রেডি? এটা যদি তারা রেডি হয় যে হ্যাঁ আমি রেডি এগুলো প্রাইসটা পে করার জন্য, তারা তো তাহলে অবশ্যই এই কোর্সে বেটার রেজাল্ট ইল্ড করতে পারবে। প্লাস আরেকটা জিনিস, তারা তাদের নিজেদেরকে এটা হচ্ছে গিয়ে হয়তোবা একটা ইন্ডিকেটর হিসেবে কাজ করবে, যে মোমেন্টে তারা ডিসিশন নিয়েছে যে তারা প্রোগ্রামার হতে চায় বা কোর্সে এনরোল করতে চায়, সেই মোমেন্ট থেকে কি তাদের লাইফটা চেঞ্জ হয়েছে নাকি। যেমন
তার লাইফস্টাইলে চেঞ্জ আসছে নাকি, সে জাস্ট বলার জন্য বললো নাকি সে আসলেও সব কিছু গুছায় রাখলো, সে কোথায় নোট করবে, কিভাবে নোট করবে, কিভাবে সে নেক্সট এই কোর্সে এনরোল করার পরে তার লাইফ কিভাবে, সে ঘুমাবে কখন, সে আগের থেকে ঠিক করলো, সে খাওয়া দাওয়া সব কিছু মিলে আগের থেকে একটা প্রি প্ল্যান করে তার লাইফটা কি সেট করলো নাকি, সে রেডি যে ঠিক আছে আমি এই 6 মাস একদম ডেডিকেটেড আমি টাইম দিব। যদি তার লাইফে সে দেখে যে না আমার লাইফ তো আগের মতোই যাচ্ছে, তাহলে এটা তার পার্সোনাল ইন্ডিকেটর যে আসলে তার কিন্তু সাকসেসটা আসতে ডিলে হতে পারে। সো এটা হচ্ছে কি তার সাকসেস সে মেজার করতে এইভাবে পারবে। সো গেমিং থেকে আমার এটাই যে আমার যে লাইফের ডিসিপ্লিন আনাটা, আমি নিজের কাছে কখনো ফাঁকি ঝুঁকি দেই নেই, কারণ আমি নিজে ফাঁকি দিলে এটা আলটিমেটলি আমারই প্রাইসটা পে করতে হতো। টাইম ম্যানেজমেন্টের একটা বিষয় ছিল, কন্টিনিউয়াস এভরিডে প্র্যাকটিস, আমরা কিন্তু এভরিডে প্র্যাকটিস করতাম, যেমন এভরিডে কোডিং করতে হবে, এভরিডে প্র্যাকটিস। আর টিমের সাথে যেমন গেমিং করার সাথে টিমের সাথে কাজ করার যেমন আমার একটা স্কিল কিন্তু তখন তৈরি হয়ে গিয়েছিল যে কীভাবে টিম ওয়ার্ক করতে হয়, সেটা কিন্তু গেমিং থেকে চলে আসছিল, যেটা হয়তো এখন কোম্পানিগুলোতে কাজ করার সময় কাজে লাগছে আর কি। সো গেমিং থেকে অনেক কিছুই আমার পজিটিভ হয়েছে, এই চ্যাম্পিয়ন স্পিরিটটা বা চ্যাম্পিয়ন মেন্টালিটিটা আমার সেখান থেকে তৈরি হয়েছে আর কি। সো আমি যেটা বলবো যে যারা কোর্স করতে চায় তারা অ্যাটলিস্ট একটু অনেস্ট থাকুক। আপনারা ঝংকার ভাইয়া যেভাবে বলতেছে ওইটা যদি A to Z মানে, তাহলে সাকসেস পাওয়ার চান্সেসটা অনেক বেড়ে যাবে। আর ওইখানে যদি তারা নিজেরাই নিজেদের মধ্যে একটু ফাঁকি ঝুঁকি দেয়, নিজেদেরকে ঠকায়, তাহলে আসলে পরবর্তীতে তারাই রিগ্রেট করতে পারে যে আচ্ছা আমি আরেকটু হয়তো বা এফোর্ট দিতে পারতাম, যেটা আমার হয় না। কারণ আমি হ্যাঁ তাও হয়, এমন যা হয় না তাও না, আচ্ছা আমি আরেকটু দিই। যেমন এই যে যেমন বললাম যে আমার আস্থা আইটিতে হয় নাই, তখন আমি চিন্তা করলাম আমি নিজেই যদি ইউটিউব দেখে একটু টাইপস্ক্রিপ্ট নেক্সট যে শিখে ফেলতে পারতাম, অ্যাটলিস্ট কিছু তো পারতাম। পরে দেখলাম যে না ঠিক আছে, বেশি দরকার নেই, অ্যাটলিস্ট আমি লেভেল 1, আমি এখন লেভেল 1-এ আছি, রাইট টাইমের মধ্যে ইনশাল্লাহ আমি লেভেল 2টা পার করব। না এটা একটা খুব চমৎকার ব্যাপার যে নিজের সাথে ওই অনেস্ট থাকার একটা ব্যাপার। আর একটা জিনিস হইতেছে, যে কোনো কিছু শেখার জার্নিটা কেউ যদি একটা ওই কোর্স হিসেবে চিন্তা করে যে আমি জাস্ট 10টা ভিডিও দেখবো শিখে ফেলবো, ব্যাপারটা এরকম না। ইটস এ ট্রান্সফরমেশনাল জার্নি আর কি। এটার মাধ্যমে তার নিজেকে পুরোপুরি ট্রান্সফর্ম করে ফেলবে, এই চিন্তা ভাবনাটা যদি সে তার মাথার ভিতরে ঢুকাই ফেলতে পারে। কারণ ডেইলি 6 থেকে 7 ঘন্টা কোড করা, প্রোগ্রামিং করা, ইটস লাইক এ ফুল টাইম জব। জি। সো এই ইন্টেন্সিভ প্রসেসের ভিতর দিয়ে যদি কেউ যাওয়ার কথা চিন্তা করে, তাইলে তার সিরিয়াস রকম তার লাইফের একটা চেঞ্জ আসবে। এক্স্যাক্টলি, এটা ইট ইজ নট লাইক অ্যানাদার কোর্স অর এনিথিং যে আমি জাস্ট 8-10টা ভিডিও দেখবো হয়ে যাবে। মানে ওভারঅল ইটস এ জার্নি আর কি। তো যাই হোক, তুষার ভাই আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগছে। আজকে আমি অনেকবার কাশছি, এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত, আমার একটু কাশি হচ্ছে। তুষার ভাই সবশেষে কিছু বলতে চান কিনা? না, আমি সবশেষে বলবো আল্লাহর সব শুকরিয়া আল্লাহর। মানে আমি যে আসলে মানে আপনাদেরকে সবসময় তো আমি স্ক্রিনে দেখে আসছি, টু বি অনেস্ট সবসময় স্ক্রিনে দেখে আসছি। আপনার তো প্রচুর দৌড়াদৌড়ি আমি দেখি, এই এখানে ক্যাম্পেইন করতেছেন, ওখানে করতেছেন, আবার রাতের বেলা জুম কিছু আমার স্টুডেন্টদের সাথে জুমে আছেন। মানে এই যে এত আপনারা ব্যস্ততা, হ্যাঁ, প্লাস ঝংকার ভাইয়াকে সবসময় আপনাদেরকে যে স্ক্রিনে দেখলাম, আমি যে কখনো আপনাদের সামনে এসে এই একটা পডকাস্টের একটা অংশ হব এটা আমি কখনো ভাবিনি। মানে এই যে দেখেন, এটা তো একটা রেজাল্ট, আমি কি কখনো এই রেজাল্ট চিন্তা করে এফোর্ট দিছি না, এটা কিন্তু আমার একটা বাই প্রোডাক্ট, এটা একটা বাই প্রোডাক্ট। সো সবাই রেজাল্টের উপর ফোকাস না করে অ্যাটলিস্ট তাদের এফোর্টটায় ফোকাস দেখ, ইনশাল্লাহ ভালো কিছু না কিছু কারো না কারো মাধ্যমে হয়ে যাবে, যদি মানে তারা নিজের প্রতি অনেস্টলি এফোর্ট দেয় আর কি। সো আমি গ্রেটফুল আল্লাহর কাছে যে আমি আমার কোডিং জার্নিটা অ্যাটলিস্ট পজিটিভলি শুরু হয়েছে, যাতে মানে আমি অ্যাটলিস্ট আমার এখন বাসায়ও বলতে পারি যে আমি কিছু একটা করছি। মানে জাস্ট স্টার্ট, মানে একটা স্টার্ট হয়েছে, লং ওয়ে টু গো ইনশাল্লাহ। বাট আমি হাল ছাড়ার পাবলিক না, ইনশাল্লাহ হাল ছাড়বো না। সো দোয়া করবেন আমার জন্য, যাতে আমিও নিজের যে ক্যারিয়ারে স্যাক্রিফাইস করে এই ক্যারিয়ারে এসেছি, আমার ক্যারিয়ারটা যাতে অ্যাটলিস্ট আমি যাতে আমার ফ্যামিলিকে প্রোভাইড করতে পারি থ্রু দিস ক্যারিয়ার। না অবশ্যই, মানে আপনি যে পরিমাণ স্যাক্রিফাইস এবং হার্ডওয়ার্ক করছেন এটা নিয়ে কোনো প্রকার ডাউট নেই। ইনফ্যাক্ট আমি আপনার এই গল্প শুনে আমার কাছে যেটা মনে হইতেছে যে আমি আমার পার্সোনাল স্টোরি বা পার্সোনাল লাইফে যদি চিন্তা করি, আমি এত পরিশ্রম ইউজুয়ালি করি না। মানে আমি ধরেন খুবই আরামপ্রিয় বা একটু অলস টাইপের মানুষ আর কি। আমার যখন কাজ করতে বলছে তখন আমি একটা না একটু সময় ধরে কাজ করি, বাট
মেজরিটি টাইম ধরেন আমি রয়ে শুয়ে মানে আল্লাহ ইজ টু কাইন্ড, আমি সবসময় বলি যে আল্লাহর রহমত ছাড়া আসলে আমি যে বেঁচে আছি বা এই যেখানে আছি এটা কোনোভাবে মানে আমি চিন্তা করতে পারতাম না, কারণ আমার যে এফোর্ট বা যেটা ওইটা দিয়ে আমি কখনো আমার মনে হয় না যে 2-2-4 মিলে। তো যাই হোক মানে আল্লাহর অশেষ অশেষ রহমত। আজকে আপনার গল্প শুনলাম অনেকদিন পরে, আমি আজকে যে ডেপকাস্টের হোস্ট করতে বসলাম, কারণ এখন আমাদের ডেপকাস্ট হোস্ট করে মেজবা ভাই। আশা করি মেজবা ভাইয়ের হোস্টিং অ্যান্ড এভরিথিং তোমাদের কাছে খুবই খুবই ভালো লাগতেছে। ইনশাল্লাহ মাঝে মাঝে আমি আসবো, কারণ যেটা হয়েছে যে আমার যেহেতু অন্যান্য কাজের অনেকগুলো ব্যস্ততা আছে, কম বেশি এখন সবাই যেটা দেখে যে আমি বিভিন্ন জায়গায় যে কথাবার্তা বলি ভিডিওর ভিতরে অথবা অফলাইনে। সো এটা ছাড়াও তো আমার আসলে কাজ আছে, কারণ অফিসে তো আলটিমেটলি কাজ করতে হয়। আমার কাজটা আসলে শুধু কথা বলা না, এই কারণে আমি কিছু কিছু জিনিস হয়তো বা কিছু মানুষের উপরে চাপাই দেওয়ার চেষ্টা করতেছি, যাতে অ্যাটলিস্ট আমি আমার কাজগুলো করার কিছুটা সময় বের করতে পারি। তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা লম্বা সময় ধরে পুরো পডকাস্টটা শুনলা, এবং এখান থেকে তোমরা কি শিখতে পারলে 3টা পয়েন্ট আকারে তোমরা কমেন্টের ভিতরে দিয়ে দিতে পারো, এবং সেখান থেকে হয়তো আমরা একজনকে উইনার ফাইন্ড আউট করে তাকে কোনো একটা গিফট দেওয়া যায় কিনা এই এপিসোড রিলিজ হওয়ার প্রথম 7 দিন পরে আমরা হয়তো বা একটা লটারি টাইপের করতে পারি। লটারি যদি আমরা ভুলে যাই তাহলে তোমরা একটু কমেন্টে জানিয়ে দিতে পারো যে ভাই গিফট দেওয়ার কথা ছিল, গিফট দেন নাই, তাহলে ইনশাল্লাহ আমরা এটা করে ফেলবো, কোনো সমস্যা হবে না। তো আজকের মতো এখানেই বিদায়, ইনশাল্লাহ আবার কখনো ফিউচারে কথা হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ জি, আসসালামু আলাইকুম।